জাতিসংঘে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। ইসরায়েল আমিরাত চুক্তির ফলে উপসাগরীয় অঞ্চলে অস্ত্র বিক্রি বাড়বে যুক্তরাষ্ট্রের। আমিরাত ইসরায়েল চুক্তি ফিলিস্তিনিদের জন্য মহা বিশ্বাসঘাতকতা। 3 মুসলিম দেশকে ধন্যবাদ দিলেন নেতানিয়াহু। ভারতে 3টি ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে বলছেন মোদি। জম্মু কাশ্মীরে এবার 2 পুলিশকে গুলি করে হত্যা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর স্লোভেনিয়ায় সফর। এবার ছোট ভাইকে দেখতে হাসপাতালে গেলেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবে 11 দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল, আর এর পক্ষে ও বিপক্ষে ভোট পড়েছে 2টি করে। করোনা ভাইরাসের প্রকোপের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে শুক্রবার রাতে অনলাইনে নিরাপত্তা পরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। আমেরিকা ও ডমিনিক রিপাবলিকান প্রস্তাবটির পক্ষে এবং চীন ও রাশিয়া এর বিপক্ষে ভোট দিয়েছে। বাকি কোনো দেশ ভোটাভুটিতে অংশ নেয়নি। মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় এখন পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘে আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। নিরাপত্তা পরিষদে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন তার দেশও এ সংক্রান্ত প্রচেষ্টা অব্যাহত রাখবে। আমেরিকা গত মঙ্গলবারই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলতে চেয়েছিল, কিন্তু যখন ওয়াশিংটন বুঝতে পারে এটি পাশ হবে না, তখন শেষ মুহূর্তে এটি উত্থাপন করা থেকে বিরত থাকে। পরে মার্কিন সরকার তার ভাষায় প্রস্তাবের ইরান বিরোধী বক্তব্যের তীব্রতা কমিয়ে আনে, যাতে এটির পক্ষে সব দেশের ভোট আদায় করা যায়। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। 2015 সালে 6 বিশ্বশক্তি সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছিল 2020 সালের অক্টোবর মাসে তেহরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। এর ফলে এখন ইরান আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে। ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক হলে উপসাগরীয় আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের আরও অস্ত্র বিক্রির সুযোগ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে কথা জানা গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বৃহস্পতিবার ইসরায়েল ও আমিরাত কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা এবং নতুন একটি বৃহত্তর সম্পর্ক গড়ে তুলতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে চুক্তি করল আমিরাত। এমনিতেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা দেশটি। শুক্রবার এক সাক্ষাৎকারে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রেডম্যান বলছেন, আমিরাত যত ইসরায়েলের মিত্র, অংশীদার ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্র হবে। আমি মনে করি এতে হুমকির মাত্রা কমবে এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রিতে আমিরাত লাভবান হতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিশ্চয়তা দিয়েছে যে আরব দেশগুলোর তুলনায় তারা অত্যাধুনিক অস্ত্র পাবে, যেমন লকহিড মার্টিনের তৈরি F-35 জঙ্গি বিমান যুদ্ধে ব্যবহার করেছে ইসরায়েল, কিন্তু আমিরাত এখনও তা কিনতে পারেনি। নিয়ার ইস্ট পলিসি থিঙ্ক ট্যাঙ্কের ওয়াশিংটন ইনস্টিটিউট অব ইসরায়েলের সম্পর্ক প্রকল্পের পরিচালক ডেভিড মাকোভস্কি বলেন, এই চুক্তিটি আমিরাতের জন্য জয়। এর ফলে আমিরাত সামরিক সরঞ্জাম কিনতে পারবে, যেগুলো এখন শুধু ইসরায়েলই কিনতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে আশঙ্কায় যুক্তরাষ্ট্র এগুলো বিক্রি করে না আরব দেশগুলোর কাছে। মে মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমিরাতের কাছে 4,569টি মাইন রেসিস্ট্যান্স অ্যাম্বুশ প্রোটেক্টেড যান বিক্রির প্রস্তাব অনুমোদন দেয়। এগুলোর মূল্য $556 বিলিয়ন। সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরায়েল পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য মার্কিন মধ্যস্থতায় যে চুক্তি করেছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হাউজে আনসারুল্লাহ আন্দোলন। সংগঠনটি বলছে, আমিরাত ও ইসরায়েলের মধ্যকার এই চুক্তি ফিলিস্তিনিদের জন্য মহা বিশ্বাসঘাতকতা। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে আনসারুল্লাহ আন্দোলনের পলিট ব্যুরো বলছে, আমিরাত ইসরায়েল চুক্তির মধ্য দিয়ে কথিত আরব জাতীয়তাবাদের স্লোগানের অন্তঃসার শূন্যতা পরিষ্কার হয়েছে।
অথচ সৌদি নেতৃত্বাধীন জোট আরব জাতীয়তাবাদের ধোয়া তোলে ইয়েমেনের ওপর আগ্রাসন চালাচ্ছে। সৌদি জোটে আক্রান্ত আরব আমিরাত হল সক্রিয় সদস্য। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ভুল পথে চলা অব্যাহত রেখেছে, যা মূলত মুসলিম উম্মার বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থই রক্ষা করছে। সংযুক্ত আরব আমিরাত দাবি করছে, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করলে মধ্যপ্রাচ্যে শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে। আনসারুল্লাহ আন্দোলন আমিরাতের দাবি ভুয়া বলে প্রত্যাখ্যান করছে। আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তিকে সমর্থন করায় মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি সহ 3 মুসলিম দেশকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের ঐতিহাসিক চুক্তিতে সমর্থন করায় মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতেহ সিসি ধন্যবাদ জানাই। এছাড়া বাহরাইন ও ওমানকে আমি ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমাদের বলয় আরো সম্প্রসার করে এ অঞ্চলে শান্তির আবহ তৈরি করব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত, হোয়াইট হাউসের রাষ্ট্রদূত ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ওথাইবাকে ধন্যবাদ জানাই। তারা একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ শান্তি চুক্তিতে বিশেষ অবদান রেখেছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের যুবরাজকে ইসরায়েলের সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিভেন রিভলিন। আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির পরে আমন্ত্রণ জানানো হয়। শুক্রবার ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু নিউজ। খবরে বলা হয়, ইসরায়েলের প্রেসিডেন্ট আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ইহুদিবাদী ওই রাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর ইসরায়েলি প্রেসিডেন্ট রিভলিন এক টুইট বার্তায় বলেন, এই চুক্তি ইসরায়েল ও আরব আমিরাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের জন্য নতুন এক সম্ভাবনার মাইলফলক। আমি আশা করি আমাদের দুই দেশ ও জনগণের মাঝেও পারস্পরিক বিশ্বাস ও আস্থা আরো দৃঢ় হবে। বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও দুই দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে ঐতিহাসিক চুক্তি করে। এটি ইসরায়েলের সঙ্গে তৃতীয় কোনো আরব রাষ্ট্রের শান্তি চুক্তি। এর আগে মিশর 1979 সালে এবং জর্ডান 1994 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করে। ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে হাসপাতালে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্প খারাপ সময় পার করছেন। শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে প্রেসবিটারিয়ান হসপিটালে যান। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় 45 মিনিট হাসপাতালে অবস্থান করেছেন। বিবিসি বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম উদ্ধৃত করে জানিয়েছে, রবার্ট ট্রাম্প গুরুতর অসুস্থ, তবে তিনি কি ধরনের অসুস্থতায় ভুগছেন তা জানা যায়নি। বর্তমানে ট্রাম্পের ইম্পায়ার্স রিয়েল এস্টেট বিনিয়োগে সবকিছু দেখাশোনার দায়িত্বে রয়েছেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন, সে খুব খারাপ সময় পার করছে। হাসপাতালে ভাইকে দেখে আসার পরেই তিনি নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে গেছেন। তিনি বলেন, আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে, আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে এখন তাকে কঠিন সময় পার করতে হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে 1 সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, তার দেশে করোনা ভাইরাসের 3টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পরীক্ষা চলছে। এসব পরীক্ষা সফল হলে এবং বিজ্ঞানীদের কাছ থেকে সবুজ সংকেত পেলে দ্রুতই উৎপাদন শুরু হবে। শনিবার লাল কেল্লা দেখতে দেওয়া ভাষণে মোদী আরও জানান, প্রত্যেক ভারতীয়দের জন্য এই ভ্যাকসিন সহজলভ্য করতে এরই মধ্যে রোড ম্যাপ প্রস্তুত করে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শনিবার 74তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। দিনটি উপলক্ষে ঐতিহাসিক লালকেল্লা থেকে ভাষণ দেন মোদী। এ নিয়ে লালকেল্লা থেকে তিনি 7মবারের মতো ভাষণ দিলেও এই বছরের পরিস্থিতি অন্যবারের চেয়ে ভিন্ন। করোনা পরিস্থিতিতে খুব কম সংখ্যক অতিথিদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি উদযাপন করা হয়। মোদী বলেন, আপাতত 3টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায়ে
পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা এ নিয়ে সবুজ সংকেত দিলেই আমরা এর উৎপাদন শুরু করব। তবে তার আগে আমরা এ বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা করতে প্রস্তুত হয়ে থাকছি। এই ভ্যাকসিন কিভাবে প্রতিটি ভারতীয়র কাছে সবচেয়ে কম সময়ে পৌঁছবে তা নিয়ে আমাদের কাছে একটি রোড ম্যাপও প্রস্তুত রয়েছে। মোদি আরও ঘোষণা করেন, শিগগিরই একটি জাতীয় ডিজিটাল হেলথ মিশন ঘোষণা করা হবে, যার মাধ্যমে প্রতিটি নাগরিক একটি স্বাস্থ্য আইডি পাবেন। জাতীয় ডিজিটাল হেলথ মিশন প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রত্যেক ভারতীয় আবার একটি করে স্বাস্থ্য আইডি কার্ড পাবেন। যতবার আপনি কোনো চিকিৎসক বা কোনো ওষুধের দোকানে যাবেন, ততবারই আপনার প্রোফাইল থাকা এই জাতীয় কার্ডটিতে সমস্ত বিষয়গুলো নথিভুক্ত করা হবে। এই কার্ডটির ফলে আপনার নিজের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওষুধ গ্রহণের পরামর্শ পর্যন্ত সবকিছু আপনার স্বাস্থ্য প্রোফাইলে নথিভুক্ত থাকবে। ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর। সম্প্রতি কুলাগামে এক বিজেপি নেতাকে হত্যার পরে শ্রীনগরের নওগ্রামে 2 পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের কাছে নওগ্রামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি চালালে গুরুতর অবস্থায় লুটিয়ে পড়েন 3 জন পুলিশকর্মী। তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় 2 জনের। অপরজন চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার কথা জানিয়ে কাশ্মীর পুলিশ এক টুইট বার্তায় জানায়, নওগ্রাম বাইপাসের কাছে জঙ্গিরা পুলিশের টহল দলের ওপর নির্বিচারে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও 13 আগস্ট স্লোভেনিয়ায় সফর করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্লোভেনিয়ার মধ্যকার 5G নেটওয়ার্ক সুরক্ষা চুক্তি স্বাক্ষর করতেই তার এই সফর। বিশেষজ্ঞরা ধারণা করছেন, বর্তমান বিশ্বে চলমান যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধে কৌশল নির্ধারণী অংশ হিসেবে মাইক পম্পেওর এই স্লোভেনিয়া সফর। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্কান অর্টাগুস বলেন, গতকাল স্লোভেনিয়া স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে 5G নেটওয়ার্ক ব্যান্ডউইথ যে কতটা গুরুত্বপূর্ণ সে কথারই স্বীকৃতি পাওয়া গেছে। এক টুইট বার্তায় তিনি বলেন, স্লোভেনিয়া বর্তমানে যেসব রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলো যারা তাদের নিরাপত্তা, গোপনীয়তা ও সম্পদ সুরক্ষায় নিবেদিত। এছাড়া বিগত বছরগুলোতে পোল্যান্ড, এস্তোনিয়া, চেক প্রজাতন্ত্র সহ ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মর্মে চুক্তি স্বাক্ষর করেছে যে নিরপেক্ষ বিচারিক পর্যালোচনা ছাড়া 5G সরবরাহকারীরা কোনো বিদেশ সরকার দ্বারা নিয়ন্ত্রণ হবে না, যা স্বভাবতই চীনা প্রতিষ্ঠানগুলোকে এর বাইরে রাখছে। 2011 সালের পর মাইক পম্পেওর স্লোভেনিয়া সফর ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ওই দেশ সফর। 5G নিরাপত্তা বিষয়ক চুক্তি স্বাক্ষর ছাড়াও মাইক পম্পেওর অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল স্লোভেনিয়ার বর্তমান প্রধানমন্ত্রী ইয়ানেজ ইনশা এবং রাষ্ট্রপতি বৈরোট পাহরের সাথে বৈঠক, যেখানে দক্ষিণ পূর্বে অবস্থিত বলকান অঞ্চলের দেশগুলোর মাঝে আন্তঃসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ও জ্বালানি বিষয়গুলো উঠে আসে। এর আগে গত 11-12 আগস্ট তিনি চেক রিপাবলিকান সফর করেন। সেখানে এক আলোচনায় তিনি বলেন, স্নায়ুযুদ্ধের সময়কার সোভিয়েত ইউনিয়নের চেয়েও আজকের দিনে চীনের অর্থনৈতিক শক্তি বিশ্বে এখন আরো বড় হুমকি হয়ে উঠছে। শেষে মাইক পম্পেও স্লোভেনিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল লেক ব্লেড ভ্রমণ করেন। আজ তার অস্ট্রিয়া সফরের কথা রয়েছে।